দর্শক স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারে আসলে নিলামটা অনুষ্ঠিত হবে 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায়। এই নিলামটা নিয়ে অনেক আলোচনা চলছে, সমালোচনাও চলছে। একদিক দিয়ে নিলামটা নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এবার আইপিএলটা কেমন হবে মনে করছেন আপনি? মেগা নিলামটা তো সবসময়ের জন্য একটা এক্সাইটিং বিষয়। প্লেয়ারদের বলেন, যারা দর্শক রয়েছেন, বা আমাদের 2 দিনের কাজ মনে হচ্ছে অনেক বেশি, কারণ এখানে বাংলাদেশের প্লেয়াররাও রয়েছে, 12 জন বাংলাদেশের প্লেয়ার রয়েছে। তাছাড়া কিন্তু আপনি 13 বছর থেকে 42 বছর পর্যন্ত ক্রিকেটার রয়েছেন। সো মেগা নিলামটা 2 দিন ধরে জেদ্দায় হবে। এটা একটা বড় একটা ইস্যু, মানে এই আইপিএল ক্রিকেট বিশ্বে একটা বড় একটা ইভেন্ট। আপনি একটা নিলাম আসলে 2 দিন ধরে হবে, মানে সাবকন্টিনেন্টের জন্য বা ক্রিকেট ফ্যানদের জন্য এটা মানে একটা বড় একটা ম্যাচের চেয়েও দেখা যাচ্ছে যে বড় একটা বিষয়। সো আর বেশি দিন নেই নিলামের। সো 2 দিনের জন্য আসলে জেদ্দা রেডি হচ্ছে, আইপিএলের টিমগুলো রেডি হচ্ছে, কোচ প্লেয়াররা সবাই রেডি হচ্ছে। মানে একটা এক্সাইটিং নিলাম হবে যা মনে হচ্ছে। তবে আমাদের দর্শকরা হয়তো বুঝবেন না কী কারণে আসলে সমালোচনাটা হচ্ছে, সেটা আসলে খোলাসা করার জন্য আজকে আমরা হাজির হয়েছি। আইপিএলের নিলামে কিন্তু ক্রিকেটার, কোচ যারা আছেন, অধিনায়ক যারা আছেন, তারাও কিন্তু উপস্থিত থাকবেন অনেকে। সেক্ষেত্রে কোচরা যারা উপস্থিত থাকবেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়ই ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার সিরিজটা চলবে। সেখান থেকে কিন্তু কয়েকজন যোগ দিচ্ছেন এই মেগা নিলামটাতে, সে কারণে কিন্তু সমালোচনা হচ্ছে। এই বিষয়টা যদি একটু খোলাসা করে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আগে বলি, এটা কিন্তু এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই বড় একটা সিরিজ হতে যাচ্ছে, কারণ ইন্ডিয়াকে এই সিরিজটা আসলে খুব ভালোভাবে জিততে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা তাদের জন্য খুব বড় একটা টাফ একটা সিরিজ। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্লেয়াররাও কিন্তু ইন্ডিয়ার আইপিএল নিলামের জন্য নাম লিখিয়েছেন। সো তাদের একটা মনোযোগের ব্যাপার রয়েছে। আমরা আসলে এখানে যেটা নিয়ে কথা বলবো, এখানে হচ্ছে 3 কোচকে নিয়ে আমরা কথা বলতে হবে। সেটা হচ্ছে জাসিন লেঙ্গা, রিকি পন্টিং এবং ড্যানিয়েল ভেট্টরি। তারা তিনজন ফ্র্যাঞ্চাইজির আসলে কোচ। আপনি যদি জাসিন লেঙ্গার হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের, রিকি পন্টিং হচ্ছে নতুন পাঞ্জাব কিংসে তিনি জয়েন করেছেন, এবং ড্যানিয়েল ভেট্টরি সানরাইজার্স হায়দ্রাবাদে রয়েছেন। তারা 3 জনই কিন্তু বর্ডার গাভাস্কারের সাথে যুক্ত রয়েছেন। এখানে রিকি পন্টিং এবং ল্যাঙ্গার হচ্ছেন ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন, যেটা মানে খুব বড় একটা রোল প্লে করে। কারণ আপনি এই অ্যাশেজ বা এই টাইপের বর্ডার গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্যদের রোল আপনি অস্ট্রেলিয়ার যারা রয়েছেন বা ভারতে যারা রয়েছেন, ক্রিকেটাররা মাঠে যতটুকু খেলেন, আমরা কিন্তু ধারাভাষ্যের মাধ্যমে ওই ক্রিকেট খেলাটাতে একটা প্রাণ খুঁজে পাই ধারাভাষ্য থেকে। আর এই লেজেন্ডারি প্লেয়াররা কিন্তু ধারাভাষ্যতে এই মানটা আরও বাড়িয়ে দেয়। আর চ্যানেল 7-এর সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু যখন 22 তারিখে আসলে শুরু হচ্ছে টেস্টটা, আর 24 আর 25 হচ্ছে নিলাম। সো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু প্রথম দিন পরেই আসলে জেদ্দায় উড়ে যেতে হবে, এই সিদ্ধান্তটা তাদের নিতে হয়েছে। তারা এটা নিয়ে আসলে অতটা খুশি না। পন্টিং বলেছেন যে এখানে আসলে অনেক দিন ধরেই তিনি এবং জাসিন লেঙ্গার কথা বলছিলেন যে এটা আসলে এই সময়টা আমাদের জন্য খুব খারাপ, একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে, কারণ দেশের খেলা আগে এবং একটা চুক্তি। অনেকে কিন্তু এটাকে কিন্তু সাংঘর্ষিক বলছেন যে অনেকে পন্টিংরা টাকার পেছনে ছোটার জন্য তারা আইপিএল এ ছুটে যাচ্ছে। এখানে কিন্তু ভাবা হচ্ছে ইম্পর্টেন্সটা আসলে আইপিএল এর ব্যাপারটা ইন্টারন্যাশনালের থেকে বেশি হয়ে গেছে। আপনি এটা যতই অন্যরা বলুক যে না টেস্টের মর্যাদা বেশি, ইন্টারন্যাশনাল খেলা বেশি, কিন্তু আপনি বাস্তবিক অর্থে দেখতে গেলে দেখা যাবে যে আইপিএল যখন ডাক পড়ে তখন কেউ আসলে ইন্টারন্যাশনালে থাকতে পারে না। এক্ষেত্রে তারা প্রথম দিন হয়তো ধারাভাষ্য দিয়েই চলে যাচ্ছে এই 2 জন। আর ড্যানিয়েল ভেট্টরি কিন্তু অস্ট্রেলিয়ার সহকারী কোচ, সেক্ষেত্রে তার রোলটা অস্ট্রেলিয়ার জন্য আরও বেশি। কিন্তু অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেছেন যে তিনি প্রথম টেস্টের জন্য প্রিপারেশন শেষ করেই চলে যাবে নিলামের জন্য। এরপরে পুরো সিরিজটাতেই তিনি আসলে অ্যাভেলেবল রয়েছেন। কিন্তু তাকেও আসলে যেতে হচ্ছে, প্রথম টেস্টটা পারতে টেস্ট হবে, সেই টেস্টটা ফেলে আসলে আইপিএল নিলামে যেতে হচ্ছে। ওইখানে সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স, তিনি তো আর থাকতে পারছেন না। দেখা যেত যে হয়তো পারলে তিনিও চলে যেতেন, কিন্তু তার আসলে পসিবল না, তিনি টেস্টের মধ্যে থাকবেন। সেক্ষেত্রে সানরাইজার্স বলেছেন যে কোচ বা ক্যাপ্টেন, যেহেতু মেগা নিলাম, অনেক হিসাব নিকাশের ব্যাপার রয়েছে, অনেক ইনস্ট্যান্ট ডিসিশনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কোচ বা ক্যাপ্টেন যদি কেউই না থাকে তাদের জন্য খারাপ হবে। সেক্ষেত্রে ভেট্টরিকে তারা আসলে নিয়েছে, ভেট্টরি কিন্তু চলে যাবে। তবে কামিন্স মনে হয় যদি নিশ্চয়তা পেতেন যে তাদের ব্যাটাররা আগে যদি ব্যাট করে 3 দিন মতো ব্যাট করতে পারবে, তাহলে
তাহলে হয়তো কামিন্সও চলে যেত, কিন্তু এই এটা আসলে বিষয়টা সম্ভব না, সম্ভব না, বাস্তবে। এটা আসলে বাস্তবে সম্ভব না প্লেয়ার হিসেবে আসলে। কিন্তু এইখানে আরও বিষয় রয়েছে, এখানে মাইকেল ভনের তিনিও কথা বলেছেন। মাইকেল ভন কিন্তু আসলে এগুলো নিয়ে অনেক সময় ক্রিটিসাইজ করে, খেলার বাইরে থাকলেও তিনি বড় বড় টিমগুলো ইন্ডিয়া, আর যেখানে ভারতীয়রা জড়িত আছে সেখানে কিন্তু বনের একটা আলাদা ইন্টারেস্ট কাজ করে। আমরা বন আসলে বলেছেন যে এই সময়ে নিলামটা ফালানোটা খুবই একটা ফালতু ডিসিশন হয়েছে, কারণ আপনি নিলামে যদি থাকেন, আপনি প্লেয়ার না থাকলেও তাদের মাথায় কিন্তু আসলে ঘুরবে যে নিলামে কি হচ্ছে, আমি কি কোনো দলে গেলাম নাকি গেলাম না, প্লেয়ারদের কিন্তু মধ্যে, কারণ অনেকেই না, আপনি ঋষভ পান্টের কথা যদি বলি, যে ঋষভ পান্ট কিন্তু এবারের আইপিএল নিলামের হটকেক বলা চলে। এবারে নিলামে যদি হাইয়েস্ট 3-4টা বিট যদি হয়, এর মধ্যে একটা ঋষভ পান্টকে নিবে, এটা কিন্তু একদম ধরে নেওয়াই যায়। সেক্ষেত্রে ঋষভ পান্ট যদি ব্যাটিং করতে থাকেন সেই সময়টায় যদি আইপিএল নিলামটা চলে, তাহলে কিন্তু পান্টের মাথায় কিন্তু নিলামের কথাটা মানে চলে আসে। অবশ্যই 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 আপনি এই ডিসিশনটা তাদের কাছে আসলে অনেক বড় হয়ে গেছে। আইপিএল এর নিলামে কত দামে বিক্রি হচ্ছেন বা কত একটা প্লেয়ারের এত টাকার আসলে হিসাব আপনি চিন্তা করেন যে আপনার লাইফস্টাইলের জন্য একটা বড় বিষয় হয়ে উঠে যে আইপিএল আপনি কত টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে এই ডিসিশনগুলো এই জন্যই ভন বলেছেন। আর এবারে নিলামটা কিন্তু অনেক ক্রিকেটারের জন্য ফিউচার ডিসাইডিংও, যে কারণে আমি বলবো যে মানে ধরেন ঋষভ পান্টের মতো ক্রিকেটার আগামী 3-4টা বছর কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, এটা কিন্তু বিশ্ব ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটার জন্য আসলে এদিকে সবার নজর থাকবে স্বাভাবিক। যারা রিটেন রয়েছে তারাও কিন্তু একটা আপনি দেখবেন যে টিভির মধ্যে টিভির সামনে হয়তো বসে থাকবে যে নিলাম যখন চলবে যে কি হচ্ছে না হচ্ছে। ভারতের ড্রেসিং রুমে একদিকে হয়তো চলবে নিলামটা, অন্যদিকে হয়তো ম্যাচটা কিন্তু এখানে যেটা হচ্ছে যে টেস্টের আমেজটা কিন্তু কমে যাচ্ছে। আপনি 2 দিন একটা এই টেস্ট, আমি যেটাই বললাম এই টেস্টটা কিন্তু এই টেস্টটা অনেক ইম্পর্টেন্ট, ভারতীয়দের জন্যই খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ। কারণ আপনি এই টেস্টটা যদি সিরিজটা হারেন, আপনি কিন্তু এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালটা খেলতে পারবেন না। সেক্ষেত্রে তাদের জন্য একটা চাপের বিষয় যে আপনি আইপিএলে নিলামে ফোকাস করবেন নাকি টেস্টে ফোকাস করবেন। কারণ আপনি ফার্স্ট টেস্টটা যদি হেরে যান, তখন কিন্তু পুরো সিরিজটাই আসলে দেখা যাবে যে অস্ট্রেলিয়ার পরে চলে যাচ্ছে। না, আপনি শুধু মানে এটা ওদের কথা বাদ দিয়ে যদি আমাদের কথা যদি ভাবেন যে আমাদের একই সময় কিন্তু বাংলাদেশেরও একটা টেস্ট শুরু হবে, ভারত অস্ট্রেলিয়া সিরিজটা চলবে, আইপিএল নিলাম চলবে, আমাদের কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে আইপিএল নিলামটাকে। সেক্ষেত্রে কিন্তু সারা বিশ্বই কিন্তু আইপিএল এর প্রতি একটু ঝুঁকতে হচ্ছে, এটা বাধ্য হয়ে কিছু করার নেই। সেখানেও দেখেন যে বাংলাদেশ যখন টেস্ট খেলবে বা টেস্ট খেলবে তখন কিন্তু আইপিএল নিলাম জন্য বাংলাদেশে যে প্লেয়ারগুলো রয়েছে বা মুস্তাফিজ রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, তাহিদ রয়েছেন, সো তারাও কিন্তু এটা নিয়ে আগ্রহী থাকবেন যে কি হচ্ছে না হচ্ছে। সো আসলে এত খেলা, এত ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএলের এখানে টপ প্রায়োরিটি আইপিএলই পাচ্ছে সবসময়। আইপিএল আসলে দেখে যে তাদের কোন উইন্ডোটা ভালো, তাদের উইন্ডোটা ফিক্স হয়ে গিয়েছে, সো তাদের সাথে কোলাপ করে অন্যদের আসলে সিরিজ ফালাতে হয় বা কিন্তু আপনি এত সিরিজ, এত ফ্র্যাঞ্চাইজি আপনার ইন্টারন্যাশনাল খেলার উইন্ডোই পাওয়া যায় না। সো সেই ক্ষেত্রে সারা বছর যদি আপনি উইন্ডো চালাতে চান, এইগুলোর ক্ল্যাশ হবেই। কিন্তু এবার আসলে বড় একটা ক্ল্যাশ, এত কথা হতো না যদি ভারতের সিরিজটা বা ভারত অস্ট্রেলিয়া সিরিজটা না থাকতো, তাহলে নিলামের সময় নিয়ে হয়তো এত কথা হতো না। কিন্তু এই জিনিসটা আসলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন তারা তো ওইখানেই ফোকাস করবেন, কিন্তু ন্যাশনাল টিমের, ভারতীয় ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য একটু চাপের বিষয় হবে। তবে আইপিএলের নিলামটা পিছিয়ে যাওয়ার পিছনেও কিন্তু বেশ কিছু কারণ ছিল। আমরা জানি যে আইপিএলের দলগুলো আসলে এবার আইপিএলের মেগা নিলামে কি কি রুলস থাকবে, নতুন কি কি রুলস যোগ হবে, কোন কোন ক্রিকেটারকে মানে মহেন্দ্র সিং ধোনিকে আনকেপ ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে, এই নিয়মটাও কিন্তু এবারে আইপিএলে আবার নতুন করে ফিরিয়ে আনা হয়েছে। এরকম কিন্তু 10-12টা নিয়ম চেঞ্জ করা হয়েছে এবার আইপিএলের নিলামে। ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে মানে বুঝতে পারছিলেন না, বা অনেকবার আলোচনা হয়েছে তারা আসলে কোন কোন রুলসগুলো রাখতে চান, কোনগুলো রাখতে চান না, দলগুলো কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে, এই ব্যাপারগুলো নিয়ে বারবার মিটিং হয়েছে। এই কারণে আসলে আইপিএলের নিলামটা অনেকটা পিছিয়ে গেছে। না হলে কিন্তু আমরা এই বছরের শুরুতে জানতে পারছিলাম যে অক্টোবরের এই শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে আইপিএল নিলামটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এবারে নিলামটা কিন্তু একদম শেষ ভাগে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই সমস্যাটা ক্ল্যাশটা হয়ে গিয়েছে। এখন ফোকাস আসলে আইপিএল নিলামের দিকেই যাবে। আপনি পার্থে টেস্ট যত ইম্পর্টেন্ট হোক, দেখা যাবে যে আমরাও দেখছি আইপিএলে নিলাম, ওখানে টেস্ট চলছে। আমাদের কাজ তো আসলে সবগুলোকেই কভার করা, সো আমাদেরও চাপ বাড়লো, প্লেয়ারদেরও চাপ বাড়লো। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডজি আইপিএলের নিলাম নিয়ে আপনাদের নিত্য নতুন সব খবর নিয়ে আবারও হাজির হবে। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।